পদ্মা নদীর সাথে যে দুর্গম চরটি দেখতে পাচ্ছেন এটি চক্রাজাপুর চর। রাজশাহী জেলার বাঘা উপজেলার দুর্গম এক জনপদ এই চক্রাজাপুর ইউনিয়ন। চক্রাজাপুরের পাশ দিয়েই পদ্মা নদী বয়ে যাওয়াতে প্রতিনিয়ত নদী ভাঙনের শিকার হয় এই চরে মানুষ। সর্বনাশা এই পদ্মার ভাঙনে ভিটেমাটি এবং জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছে কয়েক শতাধিক পরিবার। চরের নাম কি? এটা হলো চক্রাজাপুর। চক্রাজাপুর মানুষের সবচাইতে একটা কষ্টের বিষয় হলো এইখানে প্রায় প্রতিদিন নদী ভাঙন হয়। আমার এই দাগে 4 বিঘি আর ওইদিকে ছিল আপনার আরো 3 বিঘি, ওটাও ভেঙে গেছে। এখানে আমার বর্তমান জমি নাই, অন্যের জমি আমি বসবাস। আমার বাড়ি ভাঙার কোনো গুণা কথা নাই শোনা। পাপড় ভাজা আছে, মনিকা ভাজা আছে, বুট ভাজা আছে, দিতে পারে 100 মণ করে ধান পেতাম আমি জমির পর 100 মণ। এখন তো নিজের জমি সব হারিয়ে ফেলছেন, চাষাবাদের লোকের জমি যেগুলা চাষ পানি দিবেন সেগুলো বিলীন হয়ে গেছে। ভাঙি গেছে চক্রাজাপুর, এখন ওইটাই চক্রাজাপুর। ও ওই যে ওই এলাকাগুলাই হচ্ছে চট্টগ্রাম। ওই এলাকা চক্রাজাপুর। এরকম একটা এলাকা চক্রাজাপুর এবং নিচ পলাশী বলে এলাকাটা, এই এলাকার পুরোটা হচ্ছে নদী ভাঙনের শিকার এরা সারা বছর। আমার পিছনে ফসলি মাঠ, আরেক পাশে হচ্ছে পদ্মা নদী। মানুষের জমি জমা ভিটে মাটি সবকিছু হারিয়ে এই জায়গার মানুষগুলা খুবই নিঃস্ব হয়ে গেছে। কি একটা ভয়ঙ্কর অবস্থা। শীতের সকালে আমি চলে এসেছি মানিকের চর খেয়াঘাটে। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে চক্রাজাপুর যাওয়ার উদ্দেশ্যে। বিশাল এই পদ্মার চরে মানিকের চর ভাঙন ফিরলেও ভাঙন ফিরেনি চক্রাজাপুরের। আমরা জানতে পেরেছি বর্ষার মৌসুমে এবং শুকনো মৌসুমে একই সমান গতিতে নদী ভাঙতে থাকে সেই চক্রাজাপুরে। তাই আমরা ছুটে চলেছি সেই চরবাসী মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো শুনতে এবং আপনাদেরকে জানাতে। আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেই চরবাসী মানুষ পদ্মার সাথে যুদ্ধ করে সংগ্রাম করে কিভাবে টিকে আছে। এই পদ্মায় নদী ভাঙনের পরেও এই পদ্মা নদীতেই অনেকেই মৎস্য শিকার করে থাকেন। নৌকাটি চক্রাচাপুর ঘাটে পৌঁছাতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তাই আমরা যেতে যেতে এই পদ্মার সৌন্দর্য এবং কিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেতে যেতে বলে রাখা ভালো, মানিকের চর থেকে চক্রাজাপুরের উদ্দেশ্যে যে নৌকাটি যায় সেই নৌকায় প্রতি একজনের ভাড়া নেয় 50 টাকা করে। এই মানিকের চরবাসী মানুষ প্রতিনিয়ত বাঘা এবং চক্রাজাপুর যাতায়াত করে, কারণ মানিকের চরে নেই কোনো ভালো যোগাযোগ ব্যবস্থা, নেই শিক্ষা ব্যবস্থা, নাই কোনো যাতায়াত ব্যবস্থা। এই মানিকের চরবাসী মানুষের মূলত বাঘা এবং রাজশাহীর উপরেই ভরসা করতে হয়। দীর্ঘ 1 ঘন্টা চলার পরে আমরা পৌঁছে গিয়েছি সেই চক্রাজাপুর খেয়াঘাটে। প্রথমেই বাইক নিয়ে নেমে পড়লাম আমি, তারপরে নৌকা থেকে নামতে শুরু করলো এক এক করে সবগুলো যাত্রী। এখান থেকে কেউ কেউ চলে যাবে চক্রাজাপুর, কেউ কেউ যাবে বাঘা এবং কেউ কেউ যাবে রাজশাহী। বিভিন্ন মানুষ বিভিন্ন প্রয়োজনে ছুটে চলবে তাদের নিজস্ব গন্তব্যে। কোনো এক পর্বে এই মানিকের চরবাসী মানুষের জীবনের সুখ দুঃখের গল্প আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, কারণ আজকের ভিডিওটা হতে যাচ্ছে এই চক্রাজাপুর মানুষের জীবনের সুখ দুঃখের গল্প নিয়ে। আমরা অবশেষে পৌঁছে গিয়েছি সেই দুর্গম চর চক্রাজাপুর চরে। এটা হচ্ছে খেয়াঘাট। আমরা এই নৌকা থেকে এইমাত্র নামলাম। আমরা এই চরে যাব এবং এই চরে মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এক পাশে হচ্ছে ফসলি মাঠ, আরেক পাশে হচ্ছে পদ্মা নদী। কি একটা ভয়ঙ্কর অবস্থা। আমার পিছনে দেখেন একদম নদীর পাশাপাশি হচ্ছে ফসলি মাঠগুলা চাষাবাদ করেছে। এইখানে পেঁয়াজ, রসুন, বিভিন্ন ধরনের চাষাবাদ করেছে, কিন্তু সেইগুলা হচ্ছে এই সর্বনাশা পদ্মা বিলীন করে দিয়েছে। মানুষের জমি জমা ভিটে মাটি সব কিছু হারিয়ে এই জায়গার মানুষগুলা খুবই নিঃস্ব হয়ে গেছে।
ভালো আছেন ভাই? এটা এই চরের নাম কি? এটা হলো চক্রাজপুর। চক্রাচপুর বলে না? চক্রাজপুর ইউনিয়ন। আচ্ছা, এই যে তো পাশে তো পদ্মা নদী, এখান দিয়ে কি বসতি ছিল না? হ্যাঁ, বসতি ছিল। বসতি ছিল, সেগুলা কি হয়েছে? আপনি নদীতে ভাঙ্গে ধরেন যে বসতি, দেখা গেল যে এই জায়গাতে হয়তো বাড়ি ভাঙ্গে এই চরে গেছে কত, ওই চরে গেছে কত, মানে এই এই জায়গাগুলো মানে প্রায় সময় হচ্ছে নদী ভাঙন হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময়। আচ্ছা, দেখেন শীতের ভিতর তা ভাঙতেছে। হ্যাঁ, এখন তো শুকনো মৌসুম, শীতের সময়, তাও দেখলাম যে নদী খুব ভাঙতেছে। তারপরে ভাঙতেছে এই জায়গাতে। চক্রাজাপুর তো এটা মানে আরো ভিতরে অনেক দূর ছিল না? চক্রাজপুর এই জায়গাতে নিম্নে আপনি 2 কিলো 2.5 কিলো রাস্তা ছিল এইখান থেকে এই জায়গা, এই এলাকাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরোটা নিম্নে 3 কিলো 3 কিলো না 2.5 কিলো 3 কিলো এরকমই ছিল। এরকম ছিল। হ্যাঁ, হাইটে গেলে ধরেন যে আগে হাইটে যাইতাম তো প্রায় 40-45 মিনিট টাইম লাগতো বাজারে যাইতে। এই জায়গার মানুষের তবে নদী ভাঙতে ভাঙতে তারা আসলে দিশেহারা হয়ে গেছে। আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে দেখেন নদীর কিনারায় পর্যন্ত এগুলা হচ্ছে সরিষা গাছ, এগুলা অলরেডি নদীতে ভেঙে পড়ে গেছে, পদ্মায় নিয়ে গেছে। এটা হয়তো একটা কোনো বাড়ির ভিটা ছিল, উঁচু জায়গা, বাগান গাছ লাগানো, আর এই পাশে হচ্ছে নদী। আমার মনে হয় না খুব একটা সময় লাগবে এই জমিটা বিলীন করে দেওয়ার জন্য। তাহলে তো সেই হিসেবে অনেক বসতি এগুলা বিলীন হয়ে গেছে নদীতে। এইসব মানুষগুলা কোন দিকে আশ্রয় নিয়েছে? এখন দেখা গেল যে এন্ডা কিছু আছে, ওই চরে কিছু আছে। ওই চর বলতে ওই পাশে হচ্ছে মানিকের চর বলে না, ওই দিকে গেছে। হ্যাঁ, ধরেন যে দেখা গেল জাগো টাকা পয়সা হয়ে গেছে, তারা শহরে চলে গেছে। আচ্ছা আচ্ছা। আর জমি জমা তো মানুষের সব বিলীন হয়ে গেছে না? এই যে সব ভাঙ্গে এই যে বালু টালু করে রয়েছে, যে ওই দেখেন সব বালু করে রয়েছে। আপনার কি জমি জমা ছিল? হ্যাঁ, এনতে অনেক দূর ছিল, অনেক দূর ছিল। নদীতে এই বছরে কত বিঘার মতো গেছে? আমার এই জায়গা আমার চাচা গো মনে হয় 27-28 বিঘা জমি ছিল। 27-28 বিঘা নদীতে চলে গেছে না? একদম চলে গেছে। এখন আছে ওই যে ওই জায়গা থেকে মানে 1.5 বিঘা, 1-1.5 বিঘার মতো আছে। সব ভাঙিয়ে গেছে। যাই হোক, আমি ঘুরে ঘুরে এই পুরো চক্রাজাপুর ইউনিয়নটা ঘুরবো এবং আপনাদেরকে এই চরের মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসলে তারা কিভাবে জীবনযাপন করছে, তাদের জীবনের আয়ের উৎস কি, বর্তমান তাদের অবস্থা কি, সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ভুট্টা কি আপনারা লাগাইছিলেন? আপনার কতটুকু লাগাইছিলেন এই জায়গা? 1 বিঘা। এই যে পাশে তো নদী, আপনাদের নদীতে জমি জমা চলে যায় নাই? গেছে গেছে 8 বছর গেছে 2 বিঘি। 2 বিঘা গেছে। 8 বছর গেছে 2 বিঘা, দুইবার গেল 1 বিঘা। 1 বিঘা চলে গেছে না? প্রতি বছরে তো নদী ভাঙতেছে। আপনাদের বাড়ি ভাঙে নাই নদীতে? তো বাড়ি ভাঙে নাই। কয়বার ভাঙছেন? আমার বাড়ি ভাঙার কোনো গুণা কথা নাই শোনা। এখনো ভাবতে চাই বুঝছেন কোন বরস আছে নাকি। এখানে দেখা যাচ্ছে যে মনে হয় আর 5-10 হাত আগালে মনে হয় ভাঙানো যাবে। তাই ভুট্টা তো এখনো উপযুক্ত হয় নাই, মানে ফল ধরার জন্য। না, মানুষ খাইতে যাবে। এখন তো নদীর কাছে, আশা করা যায় যে এই ভুট্টা ফলন পাবেন বা এরকম কিছু? এ বছর ধরেন কোন আশা বাসা নাই, তাহলে যে যদি ভাঙতে যায় গরু নিয়ে খাওয়াতে হবে। ভাঙতে চাইলে গরুর ঘাস হিসেবে খাওয়াই দিবেন না? চক্রাজাপুর মানুষের সবচাইতে একটা কষ্টের বিষয় হলো এইখানে প্রায় প্রতিদিন নদী ভাঙন হয় সারা বছর। এখন শীতের মৌসুম চলতেছে, পদ্মার পানি শুকিয়ে গেছে সব জায়গার, কিন্তু এই জায়গার পানি এখনো শুকায়নি এবং স্রোত বয়ে যাচ্ছে নদী ভাঙন। মানুষ কতটা অসহায় দেখেন। এইটা হচ্ছে রসুন লাগানো হয়েছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও রসুন, আর ওই পাশে হচ্ছে পেঁয়াজ। এখান থেকে 2 থেকে 2.5 হাত দূরত্বে হচ্ছে নদী। অলরেডি এই চাপগুলো ভেঙে পড়েছে। কখন যেন হয়তো এখন সকাল টাইম, দেখা যাচ্ছে দুপুর বা বিকালের পর এই জমিগুলো ভেঙে যাবে। যে পরিমাণ টাকা খরচ করে এই চাষাবাদগুলো করে সেটা তো বাদই দিল, মূল জমি তাদের হারিয়ে যাচ্ছে, এই বিলীন হয়ে যাচ্ছে এই পদ্মা নদীতে। বর্তমান যেখানে আছি শুধু নদী আর নদী, পদ্মা নদী আর হচ্ছে নদী ভাঙন। এই হচ্ছে মানুষের জীবনযাপন। এই জায়গা হচ্ছে বসতি বাড়ি ছিল, এই বাড়িঘরগুলা হচ্ছে ভেঙে নিয়ে গেছে। গরু লালন পালন করে, গরুগুলা খোলা মাঠের নিচে
লালন পালন করতেছে। ভালো আছেন ভাই? এই তো ভালো। এটা কি আপনার বাড়ি? হ্যাঁ, এটা আমার বাড়ি। ও দেখলাম হচ্ছে এই পাশে হচ্ছে পদ্মা নদী। হ্যাঁ, আপনাদের তো বাড়িঘরগুলো তো প্রায় ভাঙার মধ্যে চলে আসছে। হ্যাঁ। তা কি এবার কতদিন লাগতে পারে মানে নদী আপনার বাড়ির কাছে আসার জন্য? এখন তো নদী তো টুকটাক করে ভাঙতেছে, ভাঙতেছে না? তো 1 মাসের মতো ভাঙতে পারে, আর 10 দিনের মধ্যে ভাঙতে পারে। ও এইগুলা পরবর্তীতে আপনারা কোথায় যাওয়ার চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনা আছে দিকে যাবো। এই যে আমরা যে পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি, একটা মাত্র ঘর, এটা কি আলাদা আর একটা ফ্যামিলি ছিল নাকি? হ্যাঁ, ফ্যামিলি ছিল। তারা কোথায় গেছে? আর দাঁতপুরে গেছে। আর এই যে একটা ঘর রেখে গেছে, এটা কি নিয়ে যাবে না? নিয়ে যাবে। নিয়ে যাবে না? এই নদী ভাঙনের কারণে তারা চলে গেছে। হ্যাঁ। আচ্ছা, আর এই এলাকার নাম কি? এর নাম হলো নিষ্পলাশী। নিষ্পলাশী বলে না? আচ্ছা আচ্ছা। পদ্মায় আসলে এই চরের মানুষের জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে পদ্মার নদী ভাঙন। এরকম একটা এলাকা চক্রাজাপুর এবং নিষ্পলাশী বলে এলাকাটা, এই এলাকার পুরোটা হচ্ছে নদী ভাঙনের শিকার এরা সারা বছর। এই যে একটা ঘর দেখতে পাচ্ছেন, আর ঘরের পিছনেই পদ্মা নদী। এইখানে আরেকটা বাড়ি হয়তো ছিল, এই যে উঁচু ভিটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাড়ি ভাঙন করে নিয়ে গেছে। এই বাড়িটা যে দেখছেন এটারও একটা ফ্যামিলি ছিল, তারা হচ্ছে অলরেডি চলে গেছে। এই সব জায়গায় ঘর ছিল, এইখানে ঘর ছিল, এখন একটা ঘর অবশিষ্ট পড়ে আছে। হয়তো তারা অল্প দিনের মধ্যে 1 সপ্তাহ বা এর মধ্যে এরা চলে যাবে বাড়িঘর নিয়ে। আমি বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে বাড়ি, আর এই পাশে হচ্ছে আরেকটা বাড়ি। এই চরের মানুষ এত পরিমাণ নদী ভাঙনের শিকার, যার কারণে হচ্ছে বারবার এদের নদী ভাঙতে হয়। বারবার নদী ভাঙন, ভিটে মাটি হারিয়ে, জমি জমা, চাষাবাদের জমি এগুলো সবই হারিয়ে যায়, যার কারণে এইসব মানুষের অবশিষ্ট ভিটেটা এবং কোনো জমি জমা থাকে না, তারা হচ্ছে নিরুপায় হয়ে পড়ে। যাদের কিছু অর্থ সম্পদ আছে বা চরে থেকে যারা অর্থ সম্পদ একটু আয় রোজগার করতে পেরেছে, তারা হচ্ছে মূলত একটু শহর সাইড মানে বাগা, রাজশাহীর ওইদিকে যদি পারে জমি জমা কিনে বাড়ি করে, আর তা না হলে এই চরেই তারা থেকে যায়। দেখা যাচ্ছে এইখানে নদী, এই নদীতে এখানে ভাঙছে, 1 কিলোমিটার ভিতরে হয়তো বাড়ি করে, পরবর্তী বছরে আবার সেই বাড়িগুলো ভেঙে যায়। কোম্পানির বাড়ি টুকি নাড়াচাড়া করি। এখন পরিস্থিতি কষ্টের দিকে নিয়ে গেছে। এখন সামনে বয়সের সাথে এখন কষ্টে ভরে গেলাম। এখন ছেলেবেলে যদি ভাত দেয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটাই তো। এখন বৃদ্ধ বয়সে এখন আশা ভরসা ছেলে সন্তানগুলাই যদি দেখাশোনা করে তাহলে বাকি জীবনটা হয়তো ভালো কাটবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই জায়গাটার নাম কি এই চরের? এটা নিষ্পলাশী 8 নম্বর ওয়ার্ড। 8 নম্বর ওয়ার্ড। এখন এই যে এটা কি আপনার ক্ষেত যে ভুট্টা? হ্যাঁ, আমার এই ভিটা বাড়িতে 4 বিঘা জমি ছিল, যেহেতু নদীতে ভেঙে গেছে আচ্ছা আচ্ছা, এখন অস্থায়ী অবস্থায় আছেন। অবস্থায় এখন আছে। আমি মানে লক্ষ্য করলাম এই সাইড আসার সময় আপনার ভুট্টা ক্ষেত এবং নদী একদম কাছাকাছি। আপনি কি কোনো আশা করা যায় যে ভুট্টা ফসলটা পাবেন এরকম কিছু? এখন আল্লাহ জানে আর খোদাই জানে, যেহেতু ওখানে বস্তা ফেলানো বেরিবানদের জন্য ওরা যোগাযোগ দিচ্ছে, 10 বস্তা ফেলছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখন ওইটার এখন শুনছি ওরা আনবি বেকু দিয়ে মাটি কাটি তারপরে সাইজ করে তারপর বস্তা ফেলবে। হ্যাঁ, নদী বাদ দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ভুট্টা ক্ষেত, চাষাবাদ করেছে। এখন হচ্ছে এই আমি যদি দেখাই, এই পাশেই হচ্ছে নদী, এই ক্ষেত থেকে এই হচ্ছে নদী, আর অলরেডি শুকনো মৌসুম এখন, তারপরও নদী ভাঙন হচ্ছে। এই যে রাস্তার মাঝখানে ফাটন ধরেছে, আর এটা হচ্ছে ক্ষেত, যে কোনো সময় এই ক্ষেতটা ভেঙে পড়ে যাবে। তা এখন ধরেন বর্তমান আমি অস্থায়ী, 4 বিঘা জমি ছিল, ছেলেবেলে গার্মেন্টস করে খায়। আচ্ছা, হ্যাঁ, আমি এই করি, আমি তো পুঙ্গ মানুষ। হাতে সমস্যা হয়েছে? হাতে কি হয়েছে আপনার? হাত আমি আচার খাইয়ে ভাঙ্গিয়া পড়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? 4টে মেয়ে, 2টে ছেলে। আচ্ছা, ছেলেরা কি হচ্ছে ঢাকা চাকরি করে? জি জি, গার্মেন্টস করে। বিয়ে শাদী করছে তারা? ছোটটা বিয়ে করছে, আচ্ছা আচ্ছা, বড়টা বিয়ে অনার্স করে। তা কি আপনার সাথে আছে না? হ্যাঁ, সাথেই আছে। চাষাবাদ করার পরেও নিরাশ হয়ে থাকতে হয়, আল্লাহর উপরে ভরসা করে আছে যে যদি আল্লাহ ভরসা, যদি ফসলগুলো তুলতে পারে তাহলে ভালো, তা না হলে নদীতে ভেঙে চলে যাবে। আপনি নদীতে ভাঙছেন কতবার এই পর্যন্ত? আমি এবার যে 2বার। 2বার ভাঙছেন? জি। আর এখানে আপনার যে জমিটা ছিল নদীতে যেটা পড়ছে কতটুকুর মতো হবে? যে আমার এই দাগে 4 বিঘি, 1 একর 33 শতাংশ। আচ্ছা, এটা আর ওইদিকে ছিল আপনার আরো 3 বিঘি, 1 একর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটাও ভেঙে গেছে। এখন আমার বর্তমান জমি নাই, জমি নেই। অন্যের জমি আমি বসবাস। আচ্ছা, মানে নিজস্ব যার জমি জমা ছিল এগুলো আমার সব শেষ।
শেষ হয়ে গেছে না? ভিটে মাটি জমি জমা সবকিছু হারিয়ে এই চরে মানুষগুলা নিঃস্ব হয়ে জীবনযাপন করছে। এখন আপনার বর্তমান মানে পরিকল্পনা কি? বাড়িঘর যদি আবার নদীতে ভাঙে পরবর্তীতে কোথায় যাওয়ার পরিকল্পনা আছে? এখন এই ঘুরে ফিরে চরে থাকবো, হয়তো বছর কটের জমি রাখা, অন্যের জমিতে হ্যাঁ থাকতে হয়তো হবে একটা না? ছাগল পাললাম, একটা ভেড়া পাললাম, জীবন ধারণ করতেই হবে। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে। হ্যাঁ, চলে। আর ছেলেরা গার্মেন্টস করে, মনে করেন ওই স্টে বেতন 15,000, ওভার টাইম হলে 25,000 হয়, ওই দেয়। ছেলেরা আমার সভ্য ভদ্র। আচ্ছা আচ্ছা, মানে ছেলেরা জব করতেছে, আপনাকে পরিবারের জন্য সাহায্য হ্যাঁ, করতেছে। আরেক ছেলে পড়াশোনা করতেছে, তাই তো? জি জি। আপনি চাষাবাদ করছিলেন কতটুকু? আমি করেছিলাম 1 বিঘে 15 কাঠা ভুট্টা ছিল ভিটা বাতে, আচ্ছা আচ্ছা, আর ওদিক তো নদীতে চলে গেছে। তাও ভুট্টা ধরেন সারও দেয় না, পানিও দেয় না, মানে নদীতে ফাটন ও, ধরছে, মানে নদী ফাটন ধরছে, এখন আশা ভরসা বাদ দিয়ে দিছে। আশা বাদ। আচ্ছা আচ্ছা, এইটুকু মনে হয়, এটা তো নদীর কাছে আছে, যদি নদীতে ভাঙে সেক্ষেত্রে কি করবেন? এই ভুট্টাগুলা গরুরে খাওয়াই দেবো, আর কি করবো। ঘাস হিসাবে গরুকে খাওয়াই দেবেন না? জি। তাছাড়া উপায় নেই। নিচু গাছ ছিল ধরেন 15,000 16,000 টাকা করে নিচু বেচছি, আবার খাইছি। আচ্ছা আচ্ছা, আমের গাছ ছিল, যাকে বলে সাধনার ডাটা, 15,000 16,000 করে বিক্রি করছি, নদীতে চলে গেছে। সেগুলো নদীতে চলে হ্যাঁ, গেছে। এই নারকেল গাছটা কন্যারে পড়ে আছে, আচ্ছা আচ্ছা, তো যে কোনো সময় নদীতে চলে যাবে এটা? চলে যাবে, ভরসাই নেই, আচ্ছা আচ্ছা, ভরসাই নেই। কষ্ট হয় না আপনাদের এই চরে এইভাবে জীবনযাপন করতেছেন? না, আমার কষ্ট হয় না, আমাদের অভ্যাস হয়ে গেছে। অভ্যস্ত হয়ে গেছেন না? হ্যাঁ আপনি, আপনার জন্ম কি চরে ছিল? হ্যাঁ, চরে জন্ম, চরেই জন্ম ছিল না? এখন পর্যন্ত সেই চরে বসবাস চরে করতেছেন? বসবাস করছি। তাহলে মেশিন মনে করেন আমি 100 মণ ধান পাইছি এই এই জায়গা বোরিংটা তুলে নিছেন না? না, কোথায় ও, সেগুলো তো নদী ভাঙনের সময় চলে যাবে নদী, চলে সেখানে? যাবে। আচ্ছা আচ্ছা, 100 মণ করে ধান পেতাম আমি জমির, 100 মণ। এখন তো নিজের জমি সব হারিয়ে ফেলছেন, আমার জমি চাষাবাদের লোকের জমি যেগুলো চাষ পানি দিবেন সেগুলো বিলীন হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এছাড়া মূলত কি কোন ধরনের চাষাবাদটা বেশি করা হয়? এখানে পেঁয়াজ, রসুন, ভুট্টা, গোল আলু, এগুলা চাষাবাদ বেশি এগুলাই করা হয়। উন্নত মান বেশি। কি নিয়ে আসছেন আপনি? মাটি হাঁড়ি টাড়ি খোলা, খোলা, এগুলা কি আপনি কিনে আনছেন না বানান আপনি? আমার কিনা। কিনা না? জি। এখন কত কিলোমিটার হাঁটবেন এরকম আইডিয়া? এখন কত কিলোমিটার হাঁটতে ঠিক নাই। সকাল থেকে এখন হ্যাঁ, সকাল থেকে যাদের বিক্রি নাই তাদের। বিকাল পর্যন্ত বা এরকম জি। হাঁটাহাঁটি করবেন না? জি। বিক্রি হয় ভালো? হ্যাঁ, বিক্রি হয়। আচ্ছা, কোন চরে আসছেন এখন? এটা আপনার চক্রাপুর দাঁতপুর ধরে। চট্টগ্রামের দাঁত করতে? জি। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা পাকুড়িয়া। পাকুড়িয়া? জি। আচ্ছা ঠিক আছে, সে তো ভারী বোঝা আরো কি ছিল মনে হয় না? হ্যাঁ, আরো ছিল, বিক্রি করলাম। মোটামুটি বিক্রি ভালো হয়েছে না? জি, হয়েছে। আচ্ছা ঠিক আছে, যান, ধন্যবাদ আপনাকে। এই হচ্ছে চক্রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়। এই স্কুলটা হচ্ছে একদম ড্রোন ভিউতে দেখালাম, হচ্ছে একদম নদীর সাথে আছে। স্কুলটার পরেই হচ্ছে নদী। এটা গত বছরই ভেঙে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই নদী ভাঙন ফেরানোর জন্য যে বস্তাগুলো আছে সেই বস্তাগুলো দেওয়ার কারণে আপাতত বৃষ্টিতে এই স্কুলটা ফেরানো সম্ভব হয়েছে। তবে পরবর্তী বর্ষায় এটা ফিরবে কিনা সেটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে এই জায়গার মানুষগুলা। আমি যদি এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হচ্ছে সেই চক্রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়, আর এই হচ্ছে নদী। চক্রাজাপুর স্কুলের সাথেই হচ্ছে বাজার, বাজার এবং স্কুল একসাথে।
তবে আজকে এখানে হচ্ছে সাপ্তাহিক বাজার মেলে, যার কারণে এখন বাজারে কোনো মানুষজন নেই। সপ্তাহে 2 দিন এখানে বাজার মিলে, তখন এই বাজারটা একদম জাঁকজমক অবস্থায় হয়ে ওঠে। কি একটা অবস্থা দেখেন, বাড়িঘরগুলা ভেঙে একদম অগোছালো হয়ে গেছে, তাদের নদীতে ভাঙতে ভাঙতে একদম বিলীন করে দিয়েছে সবকিছু। সারাদিন এই পদ্মার চরাঞ্চলে মানুষের জীবনের সুখ দুঃখের গল্পগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং জানানোর চেষ্টা করলাম। পিছনে হচ্ছে সূর্য ডোবা ডোবা অবস্থা। এখন হচ্ছে আমরা ফিরে যাব। জানি না ভিডিওতে কতটুকু তুলে ধরতে পেরেছি, তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এই ভিডিও থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমাদের নৌকাটা হচ্ছে সর্বশেষ নৌকা, খেয়াঘাটে আছে, এখনই ছেড়ে দিবে, আমরা চলে যাব সেই নৌকায়। স্কুলের যত শিক্ষার্থীরা ছিল, ছাত্রছাত্রী, এই শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে মানিকের চর থেকে এসেছে, এসে চক্রাজাবর ইউনিয়নে পড়াশোনা করে। কারণ ইতিপূর্বে এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি মানিকের চর কিন্তু কোনো হাই স্কুল নেই।